দর্পণ, বিনোদন সবার জন্য। কলকাতার কুমোরটুলির ইতিহাসে এই প্রথম আত্মপ্রকাশ হলো আর্ট গ্যালারির। নাম গণেশা আর্ট গ্যালারি। কিভাবে পৌঁছবেন এই আর্ট গ্যালারিতে? মেট্রোপথে শোভাবাজার মেট্রোর 3 নম্বর গেটে নেমে চলে আসতে হবে কুমোরটুলির দিকে। তারপর চিতপুর ট্রামলাইনকে বাঁ হাতে রেখে ডান ফুটপথ দিয়ে কয়েক পা হাঁটলেই পৌঁছে যাবেন এই গ্যালারিতে। হাজারো মূর্তি, প্রতিমা ও মাটির সোঁদা গন্ধের মাঝেই গড়ে উঠেছে এই আর্ট গ্যালারি। ইতিহাস ছোঁয়া ভাস্কর প্রয়াত শ্রী গণেশ পালের স্মরণেই গড়ে উঠেছে এই গ্যালারি, গণেশা আর্ট গ্যালারি। বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে থার্ড আই এর উপস্থাপনায় গণেশা আর্ট গ্যালারির আয়োজনে আজ উদ্বোধন হতে চলেছে অতনু পাল ও থার্ড আই সদস্যদের প্রদর্শনী। আপনারা এই প্রোগ্রামটি দেখছেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। শোভাবাজার গণেশা আর্ট গ্যালারি মূলত এখন আমি এর ডিরেকশানে রয়েছি ডাইরেক্টর হিসেবে, এবং শুরু আমারই হাত দিয়ে, আমার বাবার এই গ্যালারি অসীম পাল, আমি অভিলাষ পাল। অতনু পাল স্যার থার্ড আই গ্রুপের যিনি পরিচালক, তিনি আমাদের ব্যাপারে অনেকটাই বললেন। আমি আরেকটুখানি বলে দিই, শর্টেই বলছি। আমি রবীন্দ্রভারতী থেকে মাস্টার ডিগ্রি করলাম স্কাল্পচারে, এবং ওয়ার্ল্ড যেটা আর্ট আমরা বুঝি, শিল্প, অ্যাকচুয়াল যে মডার্নিজম যে শিল্পটা, সেটার উপরে পড়াশোনাটা অনেকটাই করার পরে আমি বুঝলাম যে কুমোরটুলি আমার বার্থ প্লেস। আমি এখানে ছোট থেকে, একদম ছোট্ট বয়স থেকে সমস্ত কিছু দেখেছি, কিভাবে এখানে মৃৎশিল্পী বা পটার বলুন, তারা কিভাবে ইভলভ হয়েছে, আমি পুরো জার্নিটা দেখেছি। আমার দাদুর যে বিজনেস ছিল সেটাও এই ঠাকুর ওরিয়েন্টেড এবং মূর্তি ওরিয়েন্টেড বিজনেসটা ছিল। তো একটা দীর্ঘ অনেক 30টা বছরের যে হিস্ট্রি, সেটার একটা কোলাবোরেটিভ এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করে আমার মাস্টার ডিগ্রির যে কাজ ছিল স্কাল্পচারে, প্রোডাকশন বডি, সেটার মধ্যে ইমপ্লিমেন্ট করতে শুরু করি। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি যথেষ্ট আমাকে স্বাধীনতা দিয়েছিলেন, শিক্ষকরা প্রচুর আমাকে হেল্প করেছেন পড়াশোনাটা করার জন্যে। হিস্ট্রি অফ আর্ট যে সাবজেক্টটা আমার খুব ভালো লেগেছে, আমি সেখান থেকে অনেক কিছু জানতে পেরেছি। পাশ্চাত্য শিল্প, ভারতীয় শিল্প এবং বর্তমানে কন্টেম্পোরারি আর্টের যে চর্চাটা চলছে আমাদের আশেপাশে, সেইটার ব্যাপারে সমস্ত কিছু জানতে পেরেছি। প্রচুর আর্টিস্টদের কাজ আমাকে দেখানো হয়েছে, আমাকে বোঝানো হয়েছে। সেখান থেকে আমার যে একটা হিস্টোরিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, সেটার সাথে আমি দুটোকে একটা কিউমুলেটিভ যে কানেকশান হয়, সেটাকে বার করার পরে যখন আমার পড়াশোনা শেষ হয়ে গেল, আমি একটা স্টুডিও ফর্ম করি। গ্যালারিটা তখন পুরোপুরি গ্যালারি হয়নি, স্টুডিও ফর্ম করি। সেখানে নিজের কাজ পড়াশোনার পরে ডিসপ্লে করে রাখি। প্রচুর লোক দেখতে আসছে, যেহেতু কুমোরটুলির একটা রিসেন্ট পাস্ট 10 ইয়ার্সে খুব ভালো স্কেলিং হলো ফটোগ্রাফির দিক থেকে। একটা মাস অডিয়েন্স কুমোরটুলিকে নিজের একদম দৈনন্দিন জীবনের সাথে রিলেট করতে পারছে, ছবি তুলছে, তারা ঘুরছে, বেড়াচ্ছে, আড্ডা মারছে, সমস্ত নানা রকম জিনিস তারা এখানে করছে, ছুটির দিনে আসছে। এই যে একটা গেস্টের যে আবির্ভাব, সেটা খুব ভালো কাজে লেগেছে। তো স্টুডিওটা ধীরে ধীরে একটা ছোট গ্যালারি, সামনের পার্টটা হয়, মিডিলটা হয়, ভেতরটা হয়, দিয়ে পুরোপুরিভাবে যখন আমার কাজ এখান থেকে একদম মানুষের কাছে আমি পৌঁছে দিতে পারছি এবং কাজের দেখছি ডিমান্ড বাড়ছে, আমার বিভিন্ন জায়গায় আমার নিজেরও একটা ডেভেলপমেন্ট হচ্ছে, বিভিন্ন গ্যালারির সাথে আমার কাজের সুযোগ হয়ে উঠছে, আমার এই জায়গাটারও ডেভেলপমেন্ট হচ্ছে। তারপর বহু প্রদর্শনী এখানে ছোট ছোট হয়। এখন যে বর্তমান যে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডের একটা কোলাবোরেটিভ যে এক্সিবিশন, সেটা আমরা হোস্ট করছি। তো সকলে আসুন, আমার সাথে পরিচয় হবে, আমার কাজের ব্যাপারে আপনাকে জানাবো, কীভাবে আমার ডেভেলপমেন্ট হচ্ছে, আমার সাথে এই গ্যালারিরও ডেভেলপমেন্ট হচ্ছে। এইটুকু বলে আমি আজকে শেষ করলাম। আমার দাদু ছিলেন প্রখ্যাত ভাস্কর,
গণেশচন্দ্র পাল। আমি দাদুকে ছোট বয়সে খুব কম সময় পেয়েছিলাম। দাদু এখন আর নেই। যখন দাদু মারা যায় তখন আমার বয়স 10। তখন খুবই ছোট, কিছু কাজের দিক থেকে আমি সেই অর্থে কিছু বুঝতে পারিনি। আমি ছোট থেকে প্রচুর মডেল দেখেছি, বাড়িতে আমাদের প্রচুর মূর্তি ছিল, স্টুডিওতে প্রচুর ঠাকুর হতো, মূর্তি হতো, নানা রকম গুণীজনের তারা আসতেন, তারা দেখতেন, কাজ হতো, প্রচুর লেবাররা কাজ করতো। কুমোরটুলি অঞ্চলটা জনপ্রিয় ছিল। পরবর্তীকালে এই গ্যালারির নাম হচ্ছে গণেশা আর্ট গ্যালারি, আমার দাদুর নামেই আমি রেখেছি। কারণ হচ্ছে আমার দাদু, তিনি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পড়ে যখন আমি বড় হই তখন অনেকটা জানতে পারি তার পড়াশোনার ব্যাপারে। তিনি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পড়েছিলেন, বিকাশ ভট্টাচার্যের তিনি স্টুডেন্ট ছিলেন, তিনি সুনীল পালের স্টুডেন্ট ছিলেন। এনারা সব প্রখ্যাত শিল্পী ছিলেন তখনকার সময়। আমার দাদুর বহু গুণী লোকের সাথে যোগাযোগ ছিল, যেমনি ইন্দিরা গান্ধী বলুন, আমাদের চিফ মিনিস্টার বলুন, সমস্ত লোকের সাথে তার যোগাযোগ ছিল। তিনি দিল্লির প্রচুর দিল্লির পার্লামেন্টের যে সমস্ত কাজ সেগুলো করতেন। তো তার একটা প্রজেকশন ছিল বাইরের দুনিয়াতেও। দাদুকে আমি খুব একটা বেশি দিন দেখিনি, কিন্তু কাজগুলো তার রয়েছে। আমি তার কাজগুলোকে এখন মডার্নিজমে কনভার্ট করে ভাস্কর্যে এবং মডার্ন আর্টে একদম এস্টাবলিশ করছি। সেই জন্যে যখন আমি স্টুডিওটাকে ফর্ম করলাম এবং ডেভেলপমেন্ট হলো, আমি ধীরে ধীরে দাদুর নামটাকেই রাখলাম। তো দাদুর স্মৃতি চিরকাল এখানে থেকে যাবে। এটা আমার দাদুরই জায়গা, তো তিনিই করে গেছেন। আমি এটাকে একটা অন্য রূপে স্থাপন করছি মানুষের কাছে। শিল্প জিনিসটা হয়তো পুরোপুরি বলবো না যে খুব হারিয়ে যাচ্ছে, সেটা না, সেটা বলাটা ভুল হবে, কিন্তু মানুষের কাছে এটাকে পৌঁছে দেওয়ার যে রাস্তাটা এতদিন ছিল সেটা একটু অন্যরকম ছিল। এবার আমি শিল্প প্রপার একদম মডার্ন আর্টের মাধ্যমে এটাকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমার দাদু গণেশচন্দ্র পাল, তার বাবা যতীন্দ্রনাথ পাল আমার বড়দাদু। সেইখান থেকে আমাদের যে জার্নি সেটা শুরু। আমার বড়দাদু প্রথম হাওড়াতে আলমমোহন দাস বলে, যিনি দাসনগরের যিনি প্রতিষ্ঠাপক, তার সাথে প্রথম আমার বড়দাদু কাজ করেন। তখন দুর্গাপুজোর এভলিউশন এতটা হয়নি। দুর্গাপুজো তখন থিমের আবির্ভাব বলুন বা সাবেকি পুজো তখন সবে চলছে। তখন যে বারোয়ারি যে পুজোর যে ট্র্যাডিশন সেটা তখনও আসেনি। এই সময়টা হচ্ছে 1930, 1920 এই সময়টা। তখন আলমমোহন দাসের সাহায্যে দাসনগর অঞ্চলে আমার বড়দাদু একটা মেলা করেন। সেই মেলাতে প্রচুর দর্শক আসেন, 6 মাস ধরে সেই মেলাটা চলে এবং প্রথম যে বারোয়ারি পুজোর যে একটা আবির্ভাব সেখান থেকে আসে। তারপর তো হাওড়ার উত্তরপাড়ায় সেখান থেকে ফ্লারিশ হয় জিনিসটা, কিন্তু ওই একটা প্রচুর দর্শকের যে পার্টিসিপেশন দুর্গাপুজোয় সেখান থেকে আরম্ভ হয়। এইটা হচ্ছে আমার পূর্বপুরুষের, আমার বড়দাদুর একটা হিস্ট্রি। তারপর সেখান থেকে তার একটা খুব নাম হয়ে যায় এবং নামের পর প্রচুর তার কাছে ঠাকুরের কাজ আসে, মূর্তির কাজ আসে। প্রথম আর্ট কলেজ থেকে আমার দাদু যখন ইন্ডিয়ান আর্ট কলেজে ভর্তি হন, আমি গণেশ পালের কথা বলছি, আমার দাদু, তো সেখান থেকে একাডেমিক স্টাডি যে পার্টটা ছিল ওল্ড মাস্টারদের সাহায্যে তিনি করতে শুরু করেন। তো পুজোর এভলিউশনেও ঠাকুর তৈরির ক্ষেত্রে ধরুন ওই অসুর বানানো, সেটার যে একাডেমিক পারপাস দিয়ে সেটাকে নিয়ে আসা এবং হিউম্যান স্টাডির যে পারপাসফুলনেসটা সেটা ঠাকুরে আনা, মূর্তিকে কোনো অভিনেত্রীর সাথে তুলনা করা, ঠাকুরকে মা দুর্গাকে সেইভাবে প্রতিরূপ দেওয়া, এটা সমস্তই ওই একাডেমিক এডুকেশনের জন্য সম্ভব হয়। সেটা তারা করেছিলেন। তারপরে প্রচুর ভাস্কর্য করেছিলেন, যেটা ব্রোঞ্জ হোক, পাথর হোক, যেটা আমাদের বাংলার বিভিন্ন জায়গায় স্থাপন রয়েছে। দিল্লিতেও প্রচুর কাজ আমাদের রয়েছে। আমার দাদুর মূলত কিছু ভালো কাজ হচ্ছে গিরিশ ঘোষের বাড়িতে। তিনি যে গিরিশ ঘোষের মূর্তি করেছিলেন ওটা সুনীলবাবুর কাজ। সেইখানে দাদুর ওখানে পুরোই অনেকটাই অবদান ছিলেন, দাদু কাজটা করেছিলেন, সুনীলবাবু কারেকশান করেছেন। কলকাতার হেদুয়া পার্কে দাদুর কাজ আছে।
তারপরে গোষ্ঠপাল, এটা দাদুর করা। হাওড়াতে বড় 14 ফুটের ব্রোঞ্জের ইন্দিরা গান্ধী, সেটা আমার দাদুর করা, হাওড়ার হালিশহর অঞ্চলে। এই সমস্ত কাজ আমি দাদুকে বেশি দিন দেখিনি, কিন্তু আমি কাজগুলো দেখেছি, গল্প শুনেছি। কাজগুলোর এখন যে আপনার কি বলবো রেপ্লিকাগুলো, সেগুলো এখন আমাদের স্টুডিওতে প্রেজেন্ট রয়েছে, সেগুলো এখনও রয়েছে। আমার দাদুর অনেক বিখ্যাত কাজ কলকাতার নন্দন চত্বরেও রয়েছে, সমস্ত জায়গায় রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। বাবার প্রচুর কাজ রয়েছে, আমি সেটা বেশ খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি বাবার জার্নিটাকে, তার সাথে আমার নিজের জার্নিকে অনেকটা রিলেটেবল করতে পারি। তো দাদুর এই কাজগুলো এখন ভালোভাবেই প্রিজার্ভ রয়েছে, কলকাতার বুকে নানা জায়গাতে রয়েছে। বং দর্পণ, বিনোদন সবার জন্য।